Okay. Good evening to everyone. Assalamu alaikum. I hope all of you are quite well by the grace of Almighty, and I'm also well. So be attentive and enjoy the class. Now, I will discuss in front of you about gerund and participle with infinitive. Gerund and participle. নন-ফাইনাইট ভার্বের পরিচয় শুরু হয়েছে ভার্বের অধ্যায় থেকে। আমরা ভার্বের অধ্যায়ে জেনেছি নন-ফাইনাইট ভার্ব অসমাপিকা ক্রিয়া। এখানে নন-ফাইনাইট ভার্বকে এত সুন্দরভাবে বিস্তারিতভাবে দেখানো হয়েছে যে এখানে একই আলোচনার পুনরাবৃত্তির নিছক একটি আর্টিকেলের গুণগত মান নষ্ট করবে। আমরা দেখেছিলাম যে ইনফিনিটিভ টু যুক্ত ভার্ব এটা কিভাবে ইনফিনিটিভ হয়। এই আর্টিকেলটি আমরা জিরান্ড এবং পার্টিসিপেলের পোস্ট মর্টেম করবো আজকে। পোস্ট মর্টেম বুঝেন তো? অর্থাৎ তার বিস্তারিত মানে সবকিছু আমরা কেটে ভিতরে কি আছে না আছে এটা আমরা এখন দেখব। অর্থাৎ একবার পড়েই যাতে আপনি সারা জীবন জিরান্ড এবং পার্টিসিপেল মনে রাখতে পারেন, সেই ব্যবহার সেই বিস্তারিত বিষয় এখন দেখাবো। কোনো প্রকার কনফিউশন রাখা যাবে না। এই আর্টিকেল আপনার শুধু একবার চেষ্টা করবেন, কষ্ট করবেন, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন, তাহলে এখানে দেখেন জিরান্ড এবং পার্টিসিপেল নিয়ে ধারণাটা আপনার পাল্টে যাবে। যেখানে যে সমস্যা ছিল সেটা আমরা দেখতে পারবো। সাথে ইনফিনিটিভ তো থাকছেই, অসমাপিকা। সুতরাং এই আর্টিকেলটি পড়ার ক্লাসিফিকেশন অফ ভার্ব একবার আমরা চোখ বুলিয়ে নিতে পারবো। সুতরাং এই আর্টিকেলটি পড়ার আগে ক্লাসিফিকেশন অফ ভার্ব একবার দেখবো, তাতে আপনি লাভবান হবেন। কারণ এই ভার্বের বিষয়টা আমাদের অনেকেরই কিন্তু জানা থাকে না। আমরা ভার্ব কোথা থেকে কিভাবে বিস্তারিত ব্যবহার হয় এটা একটু জানতে হবে। আর ওই অধ্যায়টি ভালোভাবে জানা থাকলে পরে পড়াগুলো আমরা বলতে পারবো। যেমন এখানে দেখা যাচ্ছে যে একটা চার্ট আমরা দেখি, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ব্যবহার। আই ওয়ান্ট টু ডু ইট, দেখেন আই ওয়ান্ট টু ডু ইট, ভালো করে খেয়াল করবেন। এখানে ডু ডু এর আগে টু যোগ করেছে, আই ওয়ান্ট টু ডু ইট, আমি এটা করতে চাই, তাই না? ফার্স্ট পার্সনে প্লুরাল নাম্বার রয়েছে উই ওয়ান্ট টু ডু ইট, দেখেন এখানে ফার্স্ট পার্সন আই বসেছে, তারপর ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার বসেছে উই। উই ওয়ান্ট টু, উই ওয়ান্ট টু, সরি আমার কথা শুনতে পারছেন না? আচ্ছা দেখি কে জানি একটু লিখলো। আচ্ছা আমাকে শুনতে পারছেন সবাই? স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি তো স্ক্রিন শেয়ার করেছি। হুম, আমার কথা শোনা যাচ্ছে না? নেটওয়ার্কের অনেক প্রবলেম, নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা দাঁড়ানো, একটু ওয়েট করেন। সাউন্ড ইজ নট ক্লিয়ার, সাউন্ড ইজ নট ক্লিয়ার, আচ্ছা। সাউন্ড, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক করছি এখন। ওকে ওকে আমি দেখতেছি, 1 মিনিট একটু ওয়েট করেন। সাউন্ড ইজ নট ক্লিয়ার। আচ্ছা তো আমরা এখন দেখবো যে কিভাবে এই বাক্যগুলা ব্যবহার করা হয়। যেমন ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পার্সনে কি হয়? আই, আই ওয়ান্ট টু ডু ইট। এরপর ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার রয়েছে যেমন উই, উই ওয়ান্ট টু ডু ইট। সেকেন্ড পার্সনে রয়েছে প্লুরাল নাম্বারে ইউ, ইউ ওয়ান্ট টু ডু ইট। এখানে প্রত্যেকটা জায়গায় আমরা ইনফিনিটিভের ব্যবহার করেছি, যেমন টু যুক্ত ভার্ব টু ডু, ইউ ওয়ান্ট টু ডু ইট, তুমি এটা করতে চাও। উই ওয়ান্ট টু ডু ইট, আমরা এটা করতে চাই। আই ওয়ান্ট টু ডু ইট, আমি এটা করতে চাই। এখানে আমরা ইনফিনিটিভের একটা ব্যবহার দেখতেছি। এখন কি আমাকে স্পষ্ট শুনতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট। জি স্যার, শোনা যাচ্ছে। এখন মোটামুটি শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, ওকে ভালোভাবে শোনা যাচ্ছে। আচ্ছা থ্যাংক ইউ। শোনা না গেলে আমাকে হোয়াটসঅ্যাপে কে জানি কেবল লিখছেন, এভাবে লিখে দিবেন, ডিরেক্ট ফোনও দিতে পারেন যে স্যার শোনা যাচ্ছে না, বা হোয়াটসঅ্যাপে লিখবেন। আচ্ছা যাই হোক, তো এখন আমরা দেখতেছি আই ওয়ান্ট টু ডু ইট। দেখেন আর এখানে মূলত আমি বুঝাতে চাচ্ছি টু ডু, টু যুক্ত ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ বলা হয় যেটাকে। যেমন আমি ভাত খেতে চাই, আই ওয়ান্ট টু ইট রাইস। এই টু ইট, টু গো, টু প্লে, টু রাইট, টু সি, টু ওয়াচ, এই টু যুক্ত ভার্বকে বলা হচ্ছে ইনফিনিটিভ। উপরের বিভিন্ন পার্সন ও নাম্বারের সাবজেক্ট আই, উই, ইউ এটসেট্রা এর সাথে নন ফাইনাইট ভার্ব টু ডু ব্যবহার করা হয়েছে, কিন্তু তার রূপের কোনো পরিবর্তন হয়নি। প্রতিটি বাক্যেই টু ডু ব্যবহৃত হয়েছে, কিন্তু ফাইনাইট ভার্বটি ওয়ান্ট, ওয়ান্টস
এরকম বিভিন্ন রূপ ধারণ করেছে, তাহলে বলতে পারি যে নাম্বার ও পার্সন ভেদে নন ফাইনাইট ভার্বের রূপের কোনো পরিবর্তন হয় না। কি বললাম দেখেন, নাম্বার ও পার্সন ভেদে, নাম্বার ও পার্সন ভেদে নন ফাইনাইট ভার্বের রূপের কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে দেখেন, আই ওয়ান্ট টু ডু ইট। হুম, এখানে ডু কিন্তু কখনো ডুইং, কখনো ডান, কখনো ডিড, কখনো ডাজ হয়নি। একটা বিষয় খেয়াল করেন, শি দিয়ে থার্ড পারসন দিয়ে একটা বাক্য করেছি, শি ওয়ান্টস টু ডু ইট। কি বলেছি বলেন? শি ওয়ান্টস টু ডু ইট। এখানে ওয়ান্টস করেছি, বাট এই যে টু যুক্ত যেটা ভার্ব, অর্থাৎ এই টু ডু, এটা কিন্তু হচ্ছে আমার ইনফিনিটিভ। কি হবে বলেন? এই টু ডু, এটা হচ্ছে ইনফিনিটিভ। হুম, এটা মনে রাখবেন, এই টু ডু কখনো পরিবর্তন হবে না। এই অনস পরিবর্তন হইতে পারে, কারণ এটা ইনফিনিটিভ ভার্ব না। আমার এই নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ কোনটা? টু যুক্ত ভার্ব, এইটার কোনো পরিবর্তন হবে না। সেই কথাটা এখানে বলেছি, নাম্বার ও পার্সন ভেদে নন ফাইনাইট ভার্বের রূপের কোনো পরিবর্তন হয় না। দেখেন এই ছোট ছোট কিওয়ার্ড গুলো, হেড ওয়ার্ড গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমি বলি প্রত্যেক দিন আমার ক্লাস যারা করবেন খাতা কলম নিয়ে বসবেন, যদি এই কিওয়ার্ড গুলো একটু লিখে রাখেন কষ্ট করে, তাহলে আপনাদের কিন্তু রিটেন ইংলিশে এই জায়গাটা আর ভুল হবে না। স্পোকেন ইংলিশে আপনি অনেক ইনফর্মাল ওয়ার্ড, ইনফর্মাল সেন্টেন্স আপনি বলে যাবেন, আপনার মনের যে অভিব্যক্তি, এক্সপ্রেশন, এটা বুঝাতে পারলেই হলো। কিন্তু রিটেন ইংলিশে আপনাকে এগুলো কারেক্ট করে লিখতে হয়। কেন লিখতে হয়? কারণ এইগুলো সঠিক করে না লিখলে আপনি নম্বর পাবেন না। তো বলা হচ্ছে নাম্বার ও পার্সন ভেদে নন ফাইনাইট ভার্বের রূপের কোনো পরিবর্তন হয় না। মনে রাখবেন, নন ফাইনাইট ভার্ব বা ভার্বাল হচ্ছে তিন প্রকার। নন ফাইনাইট ভার্ব বা ভার্বাল হচ্ছে তিন প্রকার। ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড। কি বললাম? ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড। দেখেন আজকে আমি একটা বিষয় খেয়াল করেছি, আমি যেদিন ইম্পর্টেন্ট ক্লাস নেই বা যেদিন ভালো কোনো একটা ক্লাস অ্যারেঞ্জ করি, আজকে 21 জন ক্লাসে জয়েন করেছেন, তাই না? অন্য অন্য দিন 100-র উপরে চলে যায়। আজকে এত কম কেন? আমি আগে থেকে নোটিশ দেয়নি এই জন্য? আচ্ছা যাই হোক, তো যারা আছেন প্রত্যেকে লাভবান হতে পারবেন। বলা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব বা নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার। ইনফিনিটিভ ভার্ব বা নন ফাইনাইট ভার্ব তিন প্রকার। পার্টিসিপল জিরান্ডার হচ্ছে ইনফিনিটিভ। এদের নিচেই বিস্তারিত আলোচনা করা হলো। পার্টিসিপল কাকে বলে? হোয়াট ইজ পার্টিসিপল? দেখেন একটা উদাহরণ দিচ্ছি এখানে, দ্য চাইল্ড ইজ রানিং। কি লিখলাম? দ্য চাইল্ড ইজ রানিং। এর অর্থ কি? শিশুটি দৌড়াচ্ছে। দ্য চাইল্ড কেম টু ইটস মাদার রানিং। দ্য চাইল্ড কেম টু ইটস মাদার রানিং। শিশুটি দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে এলো। কি হবে বলেন? শিশুটি দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে এলো। প্রথম বাক্যে ভার্ব প্লাস আইএনজি এর আগে একটি অক্সিলারি ভার্ব ইজ ব্যবহৃত হয়েছে। কি বললাম? এই দেখেন, দা চাইল্ড ইজ রানিং। এই ভার্ব আইএনজি এর আগে অক্সিলারি ভার্ব ইজ ব্যবহৃত হয়েছে। এখানে রান হচ্ছে মেইন ভার্ব, এর আগে একটা অক্সিলারি ভার্ব দিয়েছি ইজ, ফলে এখানে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার জন্য ব্যবহার করা হয়েছে। এখানে আইএনজি যোগ করা হয়েছে কেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার জন্য। কিন্তু দ্বিতীয় বাক্যে ভার্ব প্লাস আইএনজি, রানিং এর আগে কোনো অক্সিলারি ভার্ব নেই। ভালো করে খেয়াল করেন এই দুইটা বাক্য, কথাগুলো সবাই মন দিয়ে শুনবেন, হ্যাঁ? একটুও কিন্তু এদিক ওদিক করবেন না। কি বললাম? দ্য চাইল্ড ইজ রানিং, শিশুটি দৌড়াচ্ছে। আর দ্য চাইল্ড কেম টু ইটস মাদার রানিং, শিশুটি দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে এলো, তাই না? তাহলে এখানে প্রথম বাক্যে একটা অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, পরের বাক্যে দেখেন এই যে প্রথম বাক্যে রানিং, তাই না? এই জায়গাটা খেয়াল করবেন প্লিজ, আমি ভিন্ন কালার করলাম। বলা হচ্ছে যে এখানে দ্য চাইল্ড ইজ রানিং, এই রানিং এর আগে একটা অক্সিলারি ভার্ব আছে ইজ। দ্বিতীয় বাক্যে দেখেন এখানে রানিং এর আগে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে আছে দ্য চাইল্ড কেম টু ইটস মাদার রানিং, শিশুটি দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে এলো, তাই না? তো এখানে বলা হচ্ছে যে প্রথম বাক্যে আইএনজি যুক্ত করা হয়েছে কন্টিনিউয়াস টেন্স গঠন করার জন্য, কিন্তু দ্বিতীয় বাক্যে ভার্ব প্লাস আইএনজি রানিং এর আগে কোনো অক্সিলারি ভার্ব বা বি ভার্ব নেই, ফলে রানিং কোনো টেন্স গঠন করার জন্য ব্যবহৃত হয়নি। এখানে রানিং কিন্তু কোনো টেন্স গঠন করার জন্য ব্যবহৃত হয়নি। তবে কেন রান ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো? উত্তর হলো, এই যে এখন রানিং শব্দটি একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করেছে। এই যে দেখেন, দ্য চাইল্ড কেম টু ইটস মাদার রানিং, শিশুটি দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে এলো। কোথায় এলো? তার মায়ের কাছে। এই যে দেখেন এই রানিংটা কিন্তু একই সাথে নাউন এবং এই যে এখানে এটা কি করা হচ্ছে, এখানে রানিং শব্দটা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করছে। রান মানে দৌড়ানো, আবার এখানে রানিংটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। যখন একই সঙ্গে বলবো রানিং তখন হবে অ্যাডজেক্টিভ, আবার যখন রান বলবো, শুধু রান বলবো, সেটা ভার্ব হচ্ছে। তাহলে পার্টিসিপলের একটা মেইন বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। কি করবে?
ভার্ব এবং অ্যাডজেক্টিভ, কারণ শিশুটি মায়ের কাছে কেমন অবস্থায় গেল, দৌড়াতে দৌড়াতে, এটি তা প্রকাশ করেছে। এই রানিং হলো প্রেজেন্ট পার্টিসিপল। দেখেন ভালো করে খেয়াল করবেন, কেমন করে তার মায়ের কাছে গেল, দৌড়াতে দৌড়াতে মায়ের কাছে পৌঁছালো। তো এইটা হচ্ছে এই যে রানিং, দ্য চাইল্ড কেম টু ইটস মাদার রানিং, তাই না? এই রানিংটা হচ্ছে আইএনজি যুক্ত ফর্ম, এটা কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, তো এইটা হচ্ছে রানিং। আর এই যে শিশুটি তার মায়ের কাছে এলো, কেমন করতে করতে এলো, দৌড়াতে দৌড়াতে এলো, এটা কিন্তু এখানে ভার্বের পর আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপলের আচরণ করেছে। আবার আরেকটি পড়ি, আই কিল্ড এ স্নেক, আমি একটি সাপ মেরেছিলাম। বাক্যটিকে প্যাসিভ করলে আমরা কি পাবো, এ স্নেক ওয়াজ কিল্ড বাই মি। দ্বিতীয় বাক্যটিতে কিল এর পাস্ট পার্টিসিপল ফর্ম কিল্ড, এর আগে একটি বি ভার্ব অজ বসেছে। কি বললাম বলেন, একটা বি ভার্ব অজ বসেছে। প্যাসিভের এই রকম হয়, কিন্তু নিচের বাক্যটি আমরা একটু পড়ি, এ কিল্ড এ স্নেক ক্যান নট বাইট। বাক্যটা দেখেন, তিনটা কথা বলেছি এখানে। এ কিল্ড এ স্নেক, সরি, আই কিল্ড আ স্নেক, আমি একটি সাপ মেরেছিলাম। বাক্যটি প্যাসিভ করলে আমরা কি পাই, এ স্নেক ওয়াজ কিল্ড বাই মি, এ স্নেক ওয়াজ কিল্ড বাই মি। দ্বিতীয় বাক্যটিতে কিল এর পাস্ট পার্টিসিপল ফর্ম কিল্ড এর আগে একটি বি ভার্ব অজ বসেছে। আই কিল্ড এ স্নেক, এটার প্যাসিভ মুড হয়ে যাবে। স্নেক হচ্ছে অবজেক্ট, আমরা সবাই জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে এই অবজেক্ট সাবজেক্ট হিসাবে বসে। এ স্নেক ওয়াজ কিল্ড বাই মি। বাক্যটিতে দেখেন কিল এর পাস্ট পার্টিসিপল ফর্ম কিল্ড, এর আগে একটি বি ভার্ব অজ বসেছে, এ স্নেক ওয়াজ কিল্ড বাই মি। এইবার তৃতীয় বাক্যটা কি বললাম, এ কিল্ড এ স্নেক, অর্থাৎ একটা মৃত সাপ যেটাকে মারা হয়েছে, সাপটা কেমন, কিল্ড। এ কিল্ড এ স্নেক ক্যান নট বাইট, মেরে ফেলা সাপ বা মৃত সাপ কখনো কামড়াতে পারে না। মৃত সাপ কি কামড়াতে পারে, নো। তো এখানে কি বলা হচ্ছে, এখানে কিল এর পাস্ট পার্টিসিপল কিল্ড ব্যবহৃত হয়েছে, অথচ এটি প্যাসিভ নয়। দেখেন, এ কিল্ড এ স্নেক ক্যান নট বাইট, এই বাক্যটা ভালো করে খেয়াল করেন এবং এইটুকু শুধু খেয়াল করেন, এ কিল্ড এ স্নেক এর অর্থ হচ্ছে মৃত সাপ। সাপটা কেমন, মৃত। এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে, সহজেই আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। কেমন, যেমন ইট, এট, ইটেন। এখানে কিল্ড এর, কিল থেকে এসেছে, কিল মানে মারা, কিল্ড মানে মেরেছিল, আর কিল্ড মানে মারিয়াছে। মারিয়াছে বলতে কি, এই ভি3 অংশের, ভি3 যে ভার্বের সারি, যে লাইন, এই প্রত্যেকটা ভি3 এর অর্থ কি আমরা কেউ জানি? এই ভি3 এর অর্থটা কি দাঁড়ায় জানেন? এই ভি3 এর অর্থ হচ্ছে কৃত হইয়াছে, করা হইয়াছে। কি হবে বলেন, কৃত হইয়াছে বা করা হইয়াছে, এইটাকে বলা হচ্ছে পার্টিসিপল। তো এ কিল্ড স্নেক, অর্থাৎ যে সাপটি মারা হইয়াছে, মারা গিয়েছে, এই কিলটা হচ্ছে এখানে পার্টিসিপল। কোন পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। কেমন, সাপটি কেমন, মৃত, অর্থাৎ সে মারা গেছে, একটু আগে মারা গেছে, ওটা পাস্ট হয়ে গিয়েছে। তো এ কিল্ড স্নেক, এটা হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপল, অথচ এটি প্যাসিভ নয়। প্যাসিভ হলে কিল্ড এর আগে বি ভার্ব থাকতো, প্যাসিভ হলে কিল্ড এর আগে বি ভার্ব থাকতো। আবার এটা কোনো পারফেক্ট টেন্সও নয়, প্রেজেন্ট বা পাস্ট বা ফিউচার পারফেক্ট টেন্সও নয়। তাহলে যদি পারফেক্ট হতো, তাহলে এই কিল্ড এর আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড অথবা শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এমন কিছু একটা থাকতো, এইসব অক্সিলারি ভার্ব থাকতো। এটি হলো পার্টিসিপল, একে বলে পাস্ট পার্টিসিপল। একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে বলে একে পার্টিসিপল বলা হচ্ছে। পার্টিসিপলের একটা বড় সংজ্ঞা বা চিনিবার উপায় হচ্ছে, এই পার্টিসিপল এমন একটা মানুষ যে কখনো ভার্ব নাম ধারণ করে, কখনো অ্যাডজেক্টিভ নাম ধারণ করে। কেমন, এই কিল্ড, এখান থেকে কিল যদি আমি করি, এটা ভার্ব হয়ে যায়, আর যদি কিল্ড করি, কিল্ড, এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ হলো, সরি, পার্টিসিপলের কাজ হলো একই সাথে সে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। এটা হচ্ছে পার্টিসিপল। আর জিরান্ড হচ্ছে, জিরান্ড হচ্ছে ভার্ব আর নাউনের কাজ করে। মনে রাখবেন আমার এই কিওয়ার্ড গুলো, বুঝতে পেরেছেন? আচ্ছা, এইবার এখন একটু দেখবো যে তাহলে এই পার্টিসিপল জিরান্ড, দেখেন খুব একটা সূক্ষ্ম জিনিস, এটা কিন্তু যদি ভালোভাবে না বোঝা যায়, পরবর্তীতে অনেক বিষয়ের সঙ্গে রিলেটেড, যেগুলো আমরা বুঝতে পারবো না। আমার কথা কি সবাই স্পষ্ট শুনতে পারছেন? হ্যালো, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে, ধন্যবাদ সবাইকে। তো বলা হচ্ছে যে স্ক্রিনটা ভালো দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে তো, যাই হোক আমি শেয়ার করছি, আবার দেখেন।
আচ্ছা, শেয়ার করাই আছে। কি বললাম এখানে? আমি বলেছি যে পার্টিসিপল হচ্ছে তিন প্রকার। পার্টিসিপল কয় প্রকার? তিন প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি। খুব ভালোভাবে দেখেন, একেবারে সহজ সংজ্ঞা, এর থেকে সহজ আর বোঝানো যায় না। প্রেজেন্ট পার্টিসিপলে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, আর পাস্ট পার্টিসিপলে গন, ডান, ইটেন, প্লেড, হ্যাঁ, রিটেন, এইগুলো কিন্তু থাকবে পাস্ট পার্টিসিপলে। আর পারফেক্ট পার্টিসিপলটা খুবই সহজ। পারফেক্ট আমরা জানি, পারফেক্ট আমরা জানি এবং মানি, সেটা হচ্ছে এখানে একটা হ্যাজ, হ্যাভ, হ্যাড এই ধরনের কিছু একটা থাকে। তো হ্যাভিং প্লাস ভিপিপি, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তিনটা কথা বলেছি, ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, গন, ডান, ইটেন, রিটেন, হ্যাঁ, বিটেন, এগুলো পাস্ট পার্টিসিপল। আমি বিস্তারিত আলোচনা করব দেখবেন। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা হবে হ্যাভিং প্লাস ভিপিপি। দেখেন প্রেজেন্ট পার্টিসিপলটা কেমন হয়, উপরের আলোচনা থেকেই প্রেজেন্ট পার্টিসিপল সম্বন্ধে ভালো ধারণা পেয়েছো। এখানে কয়েকটি উদাহরণ দেখব। তার আগে আমরা আরেকবার মনে করিয়ে দিতে চাই যে পার্টিসিপল একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। কি বললাম? পার্টিসিপল একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, আমরা এটা মনে রাখবো। একই সঙ্গে ভার্বের কাজ করবে এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। ডু নট ডিস্টার্ব আ স্লিপিং ডগ। ডু নট প্লাস ডিস্টার্ব এ স্লিপিং ডগ, ঘুমন্ত কুকুরকে জাগিও না। কি বললাম? ঘুমন্ত কুকুরকে জাগিও না। এখানে কুকুরটি যে ঘুমাচ্ছে তা বোঝা যাচ্ছে, সুতরাং এটি ভার্বের কাজ করছে। আবার কুকুরটি কেমন অবস্থায় আছে? ঘুমন্ত অবস্থায় আছে, তা বোঝাচ্ছে, স্লিপিং। দেখেন এই যে স্লিপিং ডগ, অ্যাডজেক্টিভের পরে সারা জীবন একটা নাউন বসানো যায়। তো এই স্লিপিং এর পর একটা নাউন বসেছে ডগ, তাহলে আমরা ধরে নিতে পারি স্লিপিংটা অ্যাডজেক্টিভ। আবার এর আইএনজিটা যদি বাদ দেই, শুধু স্লিপ করি, তাহলে স্লিপ মানে ঘুমানো, এটা ভার্ব। আমি এর আগেও দুবার বলেছি পার্টিসিপল ভার্ব আর অ্যাডজেক্টিভের কাজ করে। ডু নট ডিস্টার্ব আ স্লিপিং ডগ, এখানে স্লিপিং ডগ বা স্লিপিংটা হচ্ছে পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ভালো করে খেয়াল করি আমরা। আরো একটি চমৎকার উদাহরণ, ব্রিং মি দ্য ফ্লাওয়ার। ব্রিং মি দ্য ফ্লাওয়ার, ফুলটি আমার কাছে আনো। ইট ইজ ফ্লোটিং। ব্রিং মি দ্য ফ্লাওয়ার, ইট ইজ ফ্লোটিং, আমার কাছে ফুলটি আনো, এটি ভাসছে। তো বাক্য দুটিকে যুক্ত করতে হলে বাংলায় বলতে হয় ভাসমান ফুলটিকে আমার কাছে আনো। খুব সূক্ষ্ম বিষয়, মনোনিবেশ এদিকে করলে বুঝবেন, অন্যদিকে গেলে বুঝবেন না। ভাসমান ফুলটিকে আমার কাছে আনো, ঠিক অঙ্কের মতো। এখানে কিন্তু পার্ট বাই পার্ট বুঝতে হবে। এখানে বললাম যে ফুলটি আমার কাছে আনো, এটি ভাসছে। এই সেন্টেন্সটাকে আমি যখন যুক্ত করে দিলাম, দেখেন ফুলটিকে আমার কাছে আনো, এটি ভাসছে। বাক্য দুটিকে যুক্ত করতে হলে বাংলায় বলতে হয় ভাসমান ফুলটিকে আমার কাছে আনো। এইটি যুক্ত করে আমরা যদি বলি ভাসমান ফুলটি আমার কাছে আনো, অর্থাৎ ফুলটি আমার কাছে আনো যেটি ভাসছে। এখানে যদি লক্ষ্য করি দ্বিতীয় বাক্যে ফ্লোটিং এর আগে অক্সিলারি ভার্ব ইজ ফ্লোটিং, দেখেন এখানে একটা অক্সিলারি ভার্ব আছে ইজ ফ্লোটিং, তখন কিন্তু এখানে কন্টিনিউয়াস টেন্স হচ্ছে দ্য ফ্লাওয়ার ইজ ফ্লোটিং। কিন্তু যখন আমরা কম্বাইন্ড করব, যুক্ত করব, তখন ফ্লোটিং এর আগে আর অক্সিলারি ভার্ব থাকছে না। এই ফ্লোটিং শব্দের আগে অক্সিলারি ভার্ব থাকছে না। কেমন দেখেন, বলা হচ্ছে ব্রিং মি, ব্রিং মি দ্য ফ্লোটিং ফ্লাওয়ার। এখানে কিন্তু প্রথম শব্দে যেমন ফ্লোটিং এর আগে ইট ইজ ফ্লোটিং, এই ইট ছিল, এখানে কিন্তু আর কোনো অ্যামিজার থাকলো না। এখানে কিন্তু কোনো অ্যামিজার থাকলো না, শব্দটির কিন্তু এখানে অক্সিলারি ভার্ব নেই। এবার যদি আমরা লক্ষ্য করি, এভাবে ডু নট গেট অন দ্য বাস, বাসটিতে উঠো না, ইট ইজ রানিং, এটা চলছে। বাক্য দুটিকে যুক্ত করে পাওয়া যায় ডোন্ট গেট অন দ্য রানিং বাস। ভালো করে লক্ষ্য করব আমরা, ডোন্ট গেট অন দ্য বাস, বাসটিতে উঠো না, ইট ইজ রানিং, এটা চলছে।
এই দুইটা বাক্যকে যখন যুক্ত করলাম, ডোন্ট গেট অন দ্য রানিং বাস, ইট ইজ রানিং, এই রানিং এর আগে একটা অক্সিলারি ভার্ব ছিল। আর দ্বিতীয় বাক্যে ডোন্ট গেট অন দ্য রানিং বাস, ডোন্ট গেট অন দ্য রানিং ট্রেন। এই দেখেন বাসটা কেমন, রানিং বাস, ট্রেনটা কেমন, রানিং ট্রেন। তো এখানে এই রানিং বাস, রানিং ট্রেন, এটা কি বলেন তো? এটা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। এই শেষের বাক্যটিতে রানিং হলো প্রেজেন্ট পার্টিসিপল। প্রথম বাক্যটাতে ডোন্ট গেট অন দ্য বাস, ইট ইজ রানিং, ডোন্ট গেট অন দ্য বাস, ইট ইজ রানিং। ইট ইজ রানিং, এটাকে আমরা এখানে পার্টিসিপল ধরতে পারতেছি না। এই রানিং এর আগে একটা অক্সিলারি ভার্ব আছে, আর অক্সিলারি ভার্বের পর আগে একটা সাবজেক্ট আছে। বাক্যটা টোটালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্লাস থেকে যারা বুঝতে পারবেন তাদের খুবই ভালো, আর যারা বুঝতে পারবেন না তাদের জন্য আমি সরি বলবো, কারণ আমি আমার সর্বোচ্চটা ঢেলে দিয়ে আজকের এই ক্লাসটা নিচ্ছি। অনেকেরই কিন্তু অনেক রকমের চাহিদা থাকে, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দেয়, স্যার টেন্সের ক্লাসগুলো একটু নিবেন, স্যার প্যাসিভ ভয়েসের ক্লাসটা নিবেন, স্যার আর্টিকেলের ক্লাস নিবেন, তাই না? অনেকে বলে থাকেন যে এই পার্টিসিপলের ক্লাস নিতে। তো এই যে জায়গাটার কথা আমি বলছি, ডোন্ট গেট অন দ্য বাস, বাসটিতে উঠো না, ইট ইজ রানিং, ইট ইজ রানিং, এটা চলছে। বাক্য দুটিকে যুক্ত করে কি পাওয়া যায়? ডোন্ট গেট অন দ্য রানিং বাস, এখানে রানিংটা হলো পার্টিসিপল, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। দ্য চাইল্ড ওয়েন্ট টু হিজ মাদার, ইট ওয়াজ ডান্সিং, সে একই কথা আবার পুনরাবৃত্তি করতে হয়। এই বাক্যটাকে আমরা যদি কম্বাইন করি, দ্য চাইল্ড ওয়েন্ট টু হিজ মাদার ডান্সিং, দ্য চাইল্ড ওয়েন্ট টু হিজ মাদার ডান্সিং, শিশুটি তার মায়ের কাছে নাচিতে নাচিতে গেল। এই ডান্সিংটা কি? হুম, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা খুব ভালোভাবে দেখেছি আজকে। তো এইটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে রানিং বাস, রানিং ট্রেন, তারপর ফ্লোটিং ফ্লাওয়ার, বাক্যগুলো কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে এটা আমরা দেখলাম। এখন দেখব পাস্ট পার্টিসিপল। এখন আমরা এক বাক্যে পাস্ট পার্টিসিপলের শুধুমাত্র যদি ভার্বটাকে নিয়ে কথা বলি, যেমন ইট মানে হচ্ছে খাওয়া, ইট, এট, ইটেন, ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান। তো দেখেন এই যে ইটেন, ডান, প্লেড, রিটেন, এইগুলাকেও কিন্তু আমরা পাস্ট পার্টিসিপল বলি, ভার্বের ভি3 অংশ যেটাকে বলা হয়। ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটি যখন বাক্যে ব্যবহৃত হয়ে একই সাথে ভার্ব বা অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে পাস্ট পার্টিসিপল বলে। ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটি যখন বাক্যে ব্যবহৃত হয়ে একই সাথে ভার্ব বা অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে পাস্ট পার্টিসিপল বলে। পার্টিসিপল সম্বন্ধে আলোচনার প্রথমেই আমরা এটা মোটামুটি ভালোভাবে শিখেছি, এখানে আরো বিস্তারিতভাবে দেখব। দিস ইজ আ বুক, দ্য বুক ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ, দ্য বুক ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ, বইটি রবীন্দ্রনাথের দ্বারা লিখিত হয়েছে। অর্থাৎ বইটি রবীন্দ্রনাথ লিখেছেন, বইটি রবীন্দ্রনাথের দ্বারা লিখিত হয়েছে। এই দেখেন পাস্ট পার্টিসিপলের অর্থটা হচ্ছে ডান, দ্যাট হ্যাজ বিন ডান, যেটা করা হইয়াছে। পার্টিসিপেলের পাস্ট পার্টিসিপেলের অর্থটা এমন দাঁড়ায় যে কাজটি করা হয়ে গেছে, ডান মানে কৃত। যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। হ্যাঁ, দে হ্যাভ প্লেড ক্রিকেট, তারা ক্রিকেট খেলেছে, তারা কি করেছে? ক্রিকেট খেলেছে। এখন এই যে বাক্যটা ক্রিকেট খেলেছে, ভাত খেয়েছি, এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের ব্যবহার করা হয়। একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য বলি আই হ্যাভ ইটেন রাইস, এখানে ইটেনটা হচ্ছে ওই ইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই কথাটা একটু মাথায় গেঁথে রাখবেন। দি বুক ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ, বইটি রবীন্দ্রনাথের দ্বারা লিখিত হয়েছে। দ্বিতীয় বাক্যটি প্যাসিভ ভয়েসের বলে এখানে ইস প্লাস ভার্ব পিপি ব্যবহৃত হয়েছে, কিন্তু আমরা বাক্য দুটিকে যুক্ত করব, অথচ বি ভার্ব ইসকে বাদ দিব। কিভাবে? শুধু রাইটের পাস্ট পার্টিসিপলটাকে গ্রহণ করব, আমরা বি ভার্ব বাদ দিয়ে দিব। যেমন দা দিস ইজ আ বুক রিটেন বাই রবীন্দ্রনাথ, দেখেন
অত্যন্ত সূক্ষ্ম ব্যাখ্যা, প্লিজ একটু মন দিয়ে দেখেন, ক্লাসটা থেকে আপনাদের অনেক লাভ হবে। আপনাদের মনের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের সব উত্তরগুলা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আজকে আমি একটা বিষয় আমি খেয়াল করেছি, যেদিন আমি ইম্পর্ট্যান্ট ক্লাস নেই সেই দিন স্টুডেন্ট কম থাকে। 100-র উপরে স্টুডেন্ট থাকে, 70, 80, 90, আজকে মাত্র 30 জন জয়েন করেছেন। এই জায়গাটা একটু দেখেন প্লিজ, আপনাদের অনেক জড়তা চলে যাবে। শুনতে পারছেন আমাকে? প্লিজ লেট মি নো দ্যাট। স্যার একই সময় তো সোহাগ স্যারের ক্লাস হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, সরি, আমি তো ভুলেও গিয়েছিলাম আজকে সোহাগ স্যার এই টাইমে ক্লাস নিচ্ছে। সরি, আই এম রিয়েলি সরি। আচ্ছা, স্যারকে আমি বলবো, দেখি আমি আজকেই স্যারের সাথে এটা নিয়ে বসবো। সোহাগ স্যার আর আমার এই একই টাইমে আপনাদের এই ক্লাসগুলো হচ্ছে, কিন্তু আশা করি ঈদের আগে বা ঈদের পরে এই সমস্যাটা থাকবে না। আমিও তো ভেবে পাচ্ছি না যে আজকে ক্লাসে এত কম কেন। আচ্ছা, আমি এই ক্লাসটা আবার আরেকদিন নিব, হ্যাঁ, কোনো সমস্যা নাই। আমার মনে ছিল না যে আজকে সোহাগ স্যার এই টাইমে এই ব্যাচে ক্লাস নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সরি। আচ্ছা দেখেন, আমি একটু আলোচনা করি, এগুলো খুব সূক্ষ্ম আলোচনা, বুঝছেন? এগুলো না বুঝলে আপনি বাক্য তৈরি করতে পারবেন না, কথা বলতে পারবেন না। পার্টিসিপেলের ব্যবহার না জানলে বাক্য বড় করা যায় না, বাক্যের ব্যবহার, পার্টিসিপেলের ব্যবহার সঠিক করা যায় না। হুম, একটু দেখি। তো আমি এই জায়গাটা বুঝাচ্ছিলাম, মাত্র দুইটা কথা বলবো। বলা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটি যখন বাক্যে ব্যবহৃত হয়ে একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পাস্ট পার্টিসিপল বলে। পার্টিসিপল সম্বন্ধে আলোচনার প্রথমেই আমরা এটা মোটামুটি ভালোভাবে শিখেছি, এখন আর একটু ভালো করে দেখি। দুইটা বাক্য আমি বলতেছি, দেখেন, দিস ইজ এ বুক আর দ্য বুক ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ। বইটি রবীন্দ্রনাথের দ্বারা লিখিত হয়েছে। দ্বিতীয় বাক্যটি প্যাসিভ ভয়েসের বলে এখানে ইজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে। যেমন দিস ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ, দি বুক ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ, বইটি রবীন্দ্রনাথের দ্বারা লেখা হইয়াছে। বইটি কি হয়েছে? রবীন্দ্রনাথের দ্বারা লেখা হয়েছে। ভালো করে খেয়াল করব আমরা। দ্বিতীয় বাক্যটি প্যাসিভ ভয়েসের বলে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা গ্রহণ করেছি, কিন্তু আমরা বাক্যে বাক্য দুটিকে যুক্ত করব, অথচ বি ভার্ব ইজ কে বাদ দিয়ে। এখানে একটা বি ভার্ব আছে না, ইজ, দেখেন, দিস ইজ এ বুক, আর দ্বিতীয় বাক্যে দিস দি বুক ইজ রিটেন। এই যে ইজ রিটেন, ইজটা হচ্ছে বি ভার্ব থেকে এসেছে। তো এখানে বলা হচ্ছে বি ভার্ব ইজ কে বাদ দিব, শুধু রাইট এর পাস্ট পার্টিসিপল রিটেন কে গ্রহণ করব। কেননা এখানে যদি আমরা ইজটা রাখি তাহলে কিন্তু এটা আমাদের পাস্ট পার্টিসিপল হচ্ছে না। কিভাবে আমরা করব? দিস ইজ এ বুক রিটেন বাই রবীন্দ্রনাথ। এটি এমন একটা বই যেটা রবীন্দ্রনাথের দ্বারা লিখিত হইয়াছে। এখানে দেখেন আমি অক্সিলারি ভার্বটা বাদ দিয়েছি, বাদ দিয়ে কি করলাম? রিটেন হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। এটি একই সাথে ভার্বের কাজ করছে। কার দ্বারা লেখা হয়েছে? রবীন্দ্রনাথের দ্বারা লেখা হয়েছে, তাহলে এটা অ্যাডজেক্টিভেরও কাজ করছে। বুক নাউনটির প্রেডিকেট অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হয়েছে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হয় এটা। দেখেন, দি ডেজ গন আর সুইটার দেন দ্য ডেজ টু কাম। এর অর্থ কি জানেন? অর্থাৎ বিগত দিনগুলো আসন্ন দিনগুলোর চেয়ে মধুর বা মধুর ছিল। তো এখানে বলা হচ্ছে গন হলো পাস্ট পার্টিসিপল, টু কাম হলো জিরান্ডিয়াল ইনফিনিটিভ, কারণ এটি এর আগের নাউনকে ডেজকে কোয়ালিফাই করেছে, এই জন্য এটাকে জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলে। আর এখানে গন, দি ডেজ গন আর সুইট, যে সুইটার, যে দিনগুলো চলে চলে গিয়েছে এগুলো বেশি মধুর দেন দ্য ডেজ টু কাম, অর্থাৎ আসন্ন দিনগুলোর চেয়ে যে দিনগুলো চলে গিয়েছে এই দিনগুলো বেশি মধুর। এখন আমরা দেখব পারফেক্ট পার্টিসিপেলের ব্যবহার। কিসের ব্যবহার দেখব বলেন? পারফেক্ট পার্টিসিপল। ওই যে আমি আগেই বলে এসেছি, এখানে একটা হ্যাভ ট্যাব এই ধরনের কিছু একটা থাকবে। মনে রাখবেন, আমরা এখনো পড়িনি, কিন্তু মনে রাখবেন যে পারফেক্ট মানেই হচ্ছে একটা হ্যাজ, হ্যাভ, হ্যাড অবশ্যই যুক্ত থাকবে। তো চলুন আমরা সেই জায়গাটা একটু দেখি। পারফেক্ট পার্টিসিপলটা হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে তাকে বলে পারফেক্ট পার্টিসিপল। মনে আছে পারফেক্ট ইনফিনিটিভের গঠন কেমন ছিল? তা ছিল এরকম, টু প্লাস হ্যাভ, পারফেক্ট ইনফিনিটিভ দেখিয়েছিলাম, মনে আছে আপনাদের? টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এইটা দেখিয়ে
আমি স্পোকেন রুল দেখাবো, মনে রাখবেন এটা। আই এম সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ, আই এম সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ। কিন্তু পারফেক্ট পার্টিসিপেলের গঠন হলো হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। কি বললাম? কিন্তু পারফেক্ট পার্টিসিপেলের গঠন হলো হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আরো খুব চমৎকার সব স্পষ্ট আমরা বুঝতে পারবো নিচের বাক্য দুটি আমরা পড়ব। নিচের বাক্য দুটি একটু পড়ে আসি। হি এট রাইস, সে ভাত খেয়েছিল, বা এটাকে আমরা এইভাবে বলতে পারি, সে ভাত খেলো। হি ওয়েন্ট টু বেড, সে শুতে গেল। কি হবে বলেন? হি ওয়েন্ট টু বেড, সে শুতে গেল। প্রথম বাক্যটির কাজ আগে এবং তারপর দ্বিতীয় বাক্যটির কাজ ঘটেছিল। উভয় বাক্যের কাজই অতীতে ঘটেছিল। এখন যদি উপরের কাজ দুটিকে বাংলায় অসমাপিকা ক্রিয়া নন ফাইনাইট ভার্ব দিয়ে যুক্ত করি, তাহলে বাংলায় লিখতে হয় ভাত খেয়ে সে শুতে গেল। দুইটা বাক্য বলেছি, হি এট রাইস, সে ভাত খেলো, আর হি ওয়েন্ট টু বেড, সে শুতে গেল, ঘুমাতে গেল, বিছানায় গেল। কিভাবে বলবো? ভাত খেয়ে সে শুতে গেল। একটা সাবজেক্ট ব্যবহার করেছি সে, সে ভাত খেয়ে সে শুতে গেল, এইটা আমরা বলবো না। এটা বলবো ভাত খেয়ে সে শুতে গেল, অর্থাৎ ভাত খাওয়া হয়ে যাওয়ার পরে সে শুইতে গেল। এই ধরনের বাক্যকে পারফেক্ট পার্টিসিপেল দ্বারা প্রকাশ করা হয়। কেমন জানেন? হ্যাভিং ইটেন রাইস, এই দেখেন হ্যাভ ব্যবহার করেছি, আবার ওদিকে ভার্বের ভি3 দিয়েছি। হ্যাভিং ইটেন রাইস, ভাত খাইয়া, হি ওয়েন্ট টু বেড, হি ওয়েন্ট টু বেড, সে শুতে গেল। এভাবে হি সেইড দিস, হি ওয়েন্ট অ্যাওয়ে, হি সেইড দিস, সে এটা বলেছিল, হি ওয়েন্ট অ্যাওয়ে, এবং সে দূরে চলে গেল। বাক্য দুটিকে যখন আমরা যুক্ত করব এবং পারফেক্ট পার্টিসিপেল এই ধরনের বাক্য করব, তখন বাক্যটা ঠিক এমনই হবে, হ্যাভিং সেইড দিস, এটা বলিয়া, হি ওয়েন্ট অ্যাওয়ে, এ কথা বলিয়া বা এ কথা বলে সে চলে গেল। দেখেছেন? এই হ্যাভিং সেইড এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেলের ব্যবহার। এই পারফেক্ট মানেই হচ্ছে হ্যাভ, হ্যাভ হ্যাড। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য বলি, আই হ্যাভ ইটেন রাইস, হি হ্যাজ ইটেন রাইস। পাস্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য বলি, আই হ্যাড ইটেন রাইস, অথবা দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে এই যে হ্যাড ডাইড, পাস্ট পারফেক্ট টেন্স। তারপর হচ্ছে উই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। তো এখানেও যেহেতু বলা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল, আর আমি আগেই বলেছি পারফেক্ট মানেই হচ্ছে হ্যাজ, হ্যাভ, হ্যাড। হ্যাভিং সেইড দিস, হি ওয়েন্ট অ্যাওয়ে, এ কথা বলে সে চলে গেল। এবার নিচের এক্সারসাইজটি করো, তাহলে তোমরা সব বুঝতে পারবে। হুম, তো এটা আপনারা একটু করবেন প্লিজ। এখানে কিছু বিষয় রয়েছে, এগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, তাহলে এই এক্সারসাইজগুলো বুঝতে পারবেন। আমি এক্সারসাইজগুলো নিচে দিয়ে দিচ্ছি। হুম, তো এখানে আমি পার্টিসিপেলের আরো কিছু বৈশিষ্ট্য একটু দিয়ে দেই। আমরা আগেই ভালোভাবে জেনেছি পার্টিসিপেল একই সঙ্গে ভার্ব ও অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এই ক্ষমতার কারণে এর কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য কি চলুন আমরা একটু দেখি। ভার্বের মতো কাজ করে বলে পার্টিসিপেল কোনো অবজেক্ট গ্রহণ করে না। মনে রাখবেন সারা জীবন, যেটা যে জায়গাটা ভার্বের মতো কাজ করবে সেখানে অবজেক্ট গ্রহণ করতে মানা। হ্যাভিং ইটেন রাইস, শি ওয়েন্ট টু বেড। এই দেখেন, হ্যাভিং ইটেন রাইস, শি ওয়েন্ট টু বেড। এখানে হ্যাভিং ইটেন রাইস এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল, এর অবজেক্ট হলো রাইস। কারণ হ্যাভিং ইটেন মানেই হলো খেয়ে, কিন্তু কি খেয়ে, এই কি প্রশ্নের জবাব যে শব্দটি দেয় তাকে অবজেক্ট বলে। এখানে অবজেক্ট হলো রাইস। আই ফাউন্ড হিম প্লেইং ফুটবল, বাক্যের ফুটবল হলো অবজেক্ট, প্লেইং হলো প্রেজেন্ট পার্টিসিপেল। ভার্বের মতো পার্টিসিপেল অ্যাডভার্ব দ্বারা মডিফাইড বা বিশেষায়িত হতে পারে। রানিং ফাস্ট, উই রিচড দেয়ার, দ্রুত দৌড়ে আমরা সেখানে পৌঁছেছিলাম। অ্যাডজেক্টিভের মতো নাউনকে কোয়ালিফাই বা বিশেষায়িত করতে পারে। অ্যাডজেক্টিভের মতো নাউনকে কোয়ালিফাই বা বিশেষায়িত করতে পারে। এ ডাইং, দেখেন ম্যান, একটা মুমূর্ষ রোগী, মুমূর্ষ মানুষ, ওয়ান্টস নাথিং, মুমূর্ষ ব্যক্তি কিছু চায় না। এখানে ডাইং হলো প্রেজেন্ট পার্টিসিপল এবং ম্যান হলো নাউন। পার্টিসিপলটির অবস্থা বোঝাচ্ছে বলে এটি অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। এভাবে ব্রিং দা
ব্রিং মি দ্য ফ্লোটিং ফ্লাওয়ার, ভাসমান ফুলটিকে আমার কাছে আনো। কি করবেন? ভাসমান ফুলটিকে আমার কাছে আনো। বাক্যে ফ্লোটিংটা, এই ফ্লোটিং শব্দটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তার পরবর্তী নাউন ফ্লাওয়ারকে এখানে কোয়ালিফাই করেছে। অ্যাজেক্টিভের মতো পার্টিসিপেলের ডিগ্রি অফ কম্প্যারিজন হতে পারে। অ্যাজেক্টিভের মতো পার্টিসিপলের ডিগ্রি অফ কম্প্যারিজন হতে পারে। কেমন দেখেন, পজিটিভে বলা হচ্ছে, একটু কালারটা চেঞ্জ করি, সরি, জাস্ট ওয়েট। ওকে, দেখেন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তাই না? এখানে বলা হচ্ছে ইন্টারেস্টিং। এটা যখন আমরা কম্পারেটিভ ডিগ্রিতে করব তখন হয় মোর ইন্টারেস্টিং অথবা লেস ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং অথবা লেস ইন্টারেস্টিং। চার্মিং, এই চার্মিংটাকে কি করা যায়? মোর চার্মিং অথবা লেস চার্মিং, লেস চার্মিং অথবা মোস্ট চার্মিং। শি ইজ মোর চার্মিং দেন হার সিস্টার। অ্যাজেক্টিভের মতো পার্টিসিপল অ্যাডভার্ব দ্বারা কোয়ালিফাইড বা বিশেষায়িত হতে পারে। দি মুভি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং অফ দ্য পার্টিসিপল, ভার্ব গঠন করতে ব্যবহার করা হয়। পার্টিসিপলের ব্যবহার প্রেজেন্ট পার্টিসিপলে থাকে হচ্ছে ভার্বের পর আইএনজি, এর আগে বি ভার্ব এম, ইজ, আর এটসেট্রা যোগ করে কন্টিনিউয়াস টেন্স এর গঠন করা যায়। যেমন দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, উই আর, এখানে আরটা বি ভার্ব, উই আর প্লেইং, এটা প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দে ওয়ার রিডিং, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পার্টিসিপলের আগে হ্যাজ, হ্যাভ, হ্যাড বসিয়ে পারফেক্ট টেন্স গঠন করা যায়। যেমন দেখেন আই হ্যাভ ইটেন রাইস, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কি? উই হ্যাড রিচড দেয়ার বিফোর সানসেট, আমরা সূর্যাস্তের পূর্বে সেখানে পৌঁছেছিলাম। পাস্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য গঠন করেছি। পাস্ট পার্টিসিপলটা কেমন হয়? ডু, ডিড, ডান, এর শেষটি বা এর আগে বি ভার্ব এম, ইজ, আর, অজয়ের ইত্যাদি যোগ করে প্যাসিভের রূপ গঠন করা হয়। যেমন আইট রাইস, কি হবে? আইট রাইস। প্যাসিভে হবে রাইস ইজ ইটেন বাই মি। এখানে বি প্লাস পাস্ট পার্টিসিপল, দেখেন বি প্লাস পাস্ট পার্টিসিপল ইজ প্লাস ইটেন, ইজ ইটেন অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। নাউনের আগে বসে পারফেক্ট পার্টিসিপল অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হতে পারে। যেমন দেখেন এ ফ্লাইং বার্ড লুকস ফাইন, একটা উড়ন্ত পাখি সুন্দর দেখায়, এখানে ফ্লাইং প্লাস বার্ড এটা হচ্ছে পার্টিসিপল, এর সঙ্গে নাউন যুক্ত করে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়েছে ফ্লাইং বার্ড। বার্ডটা কেমন? ফ্লাইং বার্ড। কেমন দেখায়? লুকস ফাইন। নাউন এর পরে বসে পার্টিসিপল প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হতে পারে। যেমন দিস বুক ইজ ইন্টারেস্টিং, এই দেখেন ইন্টারেস্টিং, এই বইটা কেমন? মজার। এখানে ইন্টারেস্টিং প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের পর আইএনজি যুক্ত করে গঠন করা হয়েছে। নাউনটা কি? বুককে মডিফাই করেছে, কিন্তু তার পরে ব্যবহৃত হয়েছে, আগে নয়। এই দেখেন বুকের পরে কিন্তু অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, দিস বুক ইজ ইন্টারেস্টিং, এটাকে বলা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছেন? তো এইখানে যে বিষয়গুলো বুঝাচ্ছি, এখানে আরো একটা বিষয় আমরা একটু দেখব। দেখেন বলছে উই উইল গো দেয়ার, গড উইলিং, ঈশ্বর চাইলে আমরা সেখানে যাব। উই উইল গো দেয়ার, গড উইলিং, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছায়, সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা সেখানে যাব। আমরা সেখানেই যাব যদি ঈশ্বর চান, যদি আমাদেরকে কৃপা দয়া করে। এখানে উই উইল গো দেয়ার অংশটি একটি স্বাধীন বাক্য গঠন করার ক্ষমতা রাখে। উই উইল গো দেয়ার, উইলিং হলো পার্টিসিপলের সাথে সাবজেক্ট, উই এর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে একটি ভিন্ন সাবজেক্ট গড এর সাথে। গড উইলিং অংশটি হলো অ্যাবসুলুট, অর্থাৎ এখানে গড হলো নমিনেটিভ অ্যাবসুলিট। নমিনেটিভ অ্যাবসুলিটটা কেমন দেখেন, আরো কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই। দি ওয়েদার বিং ফেভারেবল, আবহাওয়া অনুকূল হইলে উই প্লেড ওয়েল, বা সরি, দ্য ওয়েদার বিং ফেভারেবল উই প্লেড ওয়েল, আবহাওয়া ভালো থাকায়, কি বললাম? দেখেন আবহাওয়া ভালো থাকায় আমরা ভালো খেলেছিলাম। দ্য ওয়েদার বিং ফেভারেবল মানে কি? আবহাওয়া অনুকূলে থাকায়, বি মানে এখানে হওয়ায় বা থাকায়, উই প্লেড ওয়েল, আমরা ভালো খেলেছিলাম। দ্য সান হ্যাভিং সেট,
সূর্য অস্ত গেলে উই শ্যাল লিভ ফর হোম। সূর্য অস্ত গেলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। লিখতে গেলে বা বলতে গেলে আমাদের প্রায়ই অ্যাবসুলুট ব্যবহার করতে হয়। এটি ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের বক্তব্যের একঘেয়েমি অনেকখানি কাটিয়ে দিতে পারি। অ্যাবসুলুটের ব্যবহার বক্তব্যকে নতুন সুর দেয়, নতুন ভঙ্গিমা যোগ করে এবং গ্রহণযোগ্য করে তোলে। সুতরাং এর ব্যবহার শিখে রাখা অবশ্যই জরুরি। এখানে দেখেন, হি নোজ এভরিথিং রিগার্ডিং অ্যাবাউট দিস ইস্যু। এই ঘটনা সম্পর্কে সে সবকিছু জানে। এখানে দ্য রিভার পশুর ফ্লোস পাস্ট আওয়ার ভিলেজ, আওয়ার ভিলেজ। বান্দরবন না কি লিখছে, বান্দরকোট, অর্থাৎ বলছে আমাদের গ্রামের পাশ দিয়ে পশুর নদীটা বয়ে যায়। তো এইখানের এই জায়গাগুলো আমরা কিন্তু সব প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করে করে দেখেছি যে প্রেজেন্ট পার্টিসিপল কি হয়, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে। দেখেন আরো একটা বিষয় একটু জেনে রাখবেন, সেটা হচ্ছে এই যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট, অ্যাডজেক্টিভের মতো পার্টিসিপলের কিন্তু ডিগ্রি ফর্ম করা হয়। যেমন চার্মিং, মোর চার্মিং, লেস চার্মিং, অথবা তারপর হচ্ছে চার্মিং দিয়ে মোর এবং লেস চার্মিং, আর লেস্ট আর মোস্ট চার্মিং। যেমন আমরা ডিগ্রি পড়েছিলাম না, গুড বেটার বেস্ট, ওয়েল বেটার বেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এটাও ঠিক তদ্রূপ। এই জায়গাগুলো আমাদেরকে কিন্তু বুঝতে হবে। তো এরপর দেখেন আরেকটা বিষয় আমরা এই সঙ্গে সঙ্গে দেখব, সেটা হচ্ছে জিরান্ড। আইএনজি যুক্ত থাকবে জিরান্ড, তাই না? জিরান্ড কাকে বলে, জিরান্ডের ব্যবহারটা কেমন হয়, এটা একটু আমরা অল্প পরিসরে দেখি। ভার্ব প্লাস আইএনজি যদি নাউন ও ভার্বের কাজ করে, ভার্ব প্লাস আইএনজি থাকবে, একই সাথে নাউন ও ভার্বের কাজ সম্পন্ন করলে তখন তাকে জিরান্ড বলে। যেমন দেখেন, টেকিং এক্সারসাইজ ইজ আ গুড হ্যাবিট। ব্যায়াম করা একটি ভালো অভ্যাস। টেকিং এক্সারসাইজ, ব্যায়াম করা একটা ভালো অভ্যাস। এখানে ইজ ভার্বের বাম পাশের সবটুকু হলো সাবজেক্ট। এই ইজ ভার্বের এই যে টেকিং এক্সারসাইজ, এই টোটালটা কিন্তু আমার সাবজেক্ট। দেখেন, টেকিং এক্সারসাইজ এই পুরাটা কিন্তু আমার সাবজেক্ট। তো বলা হচ্ছে এখানে ইজ ভার্বের বাম পাশের সবটুকু হলো সাবজেক্ট, আর সাবজেক্ট যখন এটি নাউন ছাড়া আর কিছু নয়, আবার টেকিং একটি ভার্বের মতো কাজ করেছে, অর্থাৎ টেক মানে কিন্তু নেওয়া বা গ্রহণ করা, টেকিং মানে এখানে গ্রহণ। এটা একদিকে ভার্বের মতো কাজ করেছে, আবার একদিকে নাউনের মতো কাজ করেছে। তো টেকিং একটি ভার্বের মতো কাজ করেছে, যার অবজেক্ট হলো এক্সারসাইজ। এর অবজেক্ট কি হবে বলেন, এক্সারসাইজ। তাহলে টেকিং শব্দটি টেক প্লাস আইএনজি একই সাথে নাউন ও ভার্বের কাজ সম্পন্ন করেছে, এটি হলো জিরান্ড। এখানে একটি জিনিস আমাদের স্পষ্ট জানতে হবে, জিরান্ড ও পার্টিসিপেলের মধ্যে কিছু গঠনগত পার্থক্য রয়েছে। জিরান্ড আমরা জানি ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের পর আইএনজি। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল একই সঙ্গে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে। নিচের চিত্রের মাধ্যমে জিরান্ড ও পার্টিসিপেলের মিল এবং অমিল আমরা দেখব। নাউন প্লাস ভার্ব সমান সমান জিরান্ড, আর অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব ইকুয়াল টু প্রেজেন্ট পার্টিসিপল। ভালোভাবে এই জায়গা দুটো এই সংজ্ঞাটা মনে রাখবেন। নাউন প্লাস ভার্ব এটা জিরান্ড, আবার অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। চিত্র থেকে দেখা যাচ্ছে যে জিরান্ড এবং পার্টিসিপল উভয়ই ভার্বের কাজ করতে পারে, কিন্তু নাউনের কাজ করতে পারে শুধু জিরান্ড এবং অ্যাডজেক্টিভ, এর কাজ করতে পারে শুধু প্রেজেন্ট পার্টিসিপল। ভুলে গিয়ে থাকলে প্রেজেন্ট পার্টিসিপল সম্বন্ধে উপরে আরেকবার পড়লে আমাদের আর ভুল হবে না। বলা হচ্ছে জিরান্ড ও পার্টিসিপল উভয়ই, জিরান্ড ও পার্টিসিপল উভয়ই দুটি পার্টস অফ স্পিচের মতো কাজ করে বলে এদেরকে ডাবল পার্টস অফ স্পিচ বলা হয়। খুব সুন্দর কথা বলা হয়েছে, জিরান্ড ও পার্টিসিপল উভয়ই দুটি পার্টস অফ স্পিচের মতো কাজ করে বলে এদেরকে ডাবল পার্টস অফ স্পিচ বলা হয়। এদেরকে কি বলা হয় বলেন, ডাবল পার্টস অফ স্পিচ বলা হয়। তো আমরা জিরান্ডের ভিতরে আজকে সময় স্বল্পতার কারণে প্রবেশ করব না। আমরা আগামীকাল ক্লাসে এই ঠিক যে জায়গা থেকে সমাপ্ত করছি এইখান থেকে আবার জিরান্ডটা শুরু করব। এইখান থেকে আমরা কি করব, আবার জিরান্ডটা শুরু করব। এখন আমরা স্পোকেনের কিছু রুল একটু দেখে আসব, যে রুলগুলো আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হয়। আমরা কথা বলতে গেলে এইটা ছাড়া কিন্তু আমরা কথা বলতে পারি না, সেই জায়গাগুলো একটু দেখব। দেখেন কিভাবে আমরা এই রুলগুলা ব্যবহার করে
আমাদের দৈনন্দিন জীবনে আমরা আমাদের মনের অভিব্যক্তিগুলো প্রকাশ করতে পারি। এগুলো ছাড়া কিন্তু কথা বলা যায় না, দেখেন। ওকে, হিয়ার ইউ ক্যান সি, এখানে একটা রুল বলছে কি, সাবজেক্ট প্লাস থিঙ্ক অফ প্লাস নাউন। সাবজেক্ট প্লাস থিঙ্ক অফ প্লাস নাউন। কেমন জানেন? আমি ইংরেজি শেখার কথা ভাবছি, আমি আগামীকাল ঢাকায় যাওয়ার কথা ভাবছি, আমি একটা আইফোন মোবাইল কিনবো বলে ভাবছি। এই যে কোনো কিছু ভাবছি, এই ধরনের কথাগুলো আমরা সাবজেক্ট প্লাস থিঙ্ক অফ প্লাস নাউন ব্যবহার করে বলতে পারি। সাবজেক্ট প্লাস থিঙ্ক অফ প্লাস নাউন। আমি ইংরেজি শেখার কথা ভাবছি, আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ। সে চকোলেট বানানোর কথা ভাবছে, হি থিঙ্ক অফ মেকিং চকোলেট। দেখেন, সাবজেক্টের পরে থিঙ্ক অফ দিতে হবে প্রত্যেকটা জায়গায়। উই থিঙ্ক অফ ট্রাভেলিং, আমরা ভ্রমণের কথা ভাবছি। দে থিঙ্ক অফ ওয়াচিং মুভি। এই যে ভার্বটা হবে, এই ভার্বটার আইএনজি ফর্ম করতে হবে। দে থিঙ্ক অফ ওয়াচিং মুভি, তারা সিনেমা দেখার কথা ভাবছে। আমি গান শোনার কথা ভাবছি, আই থিঙ্ক অফ লিসনিং মিউজিক। আমি নতুন বই পড়ার কথা ভাবছি, উই থিঙ্ক অফ, আই থিঙ্ক অফ রিডিং নিউ বুকস। তো এটা হচ্ছে, আমরা যখন এই ধরনের কোনো কথা বলবো, ভাবছি, করছি, খাচ্ছি, তখন থিঙ্ক অফ ব্যবহার করব। সাবজেক্ট প্লাস থিঙ্ক অফ প্লাস নাউন। আমি ইংরেজি শেখার কথা ভাবছি, আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ। সে চকোলেট বানানোর কথা ভাবছে, আমরা ভ্রমণে যাওয়ার কথা ভাবছি, আমি আমেরিকায় যাওয়ার কথা ভাবছি। আমি পুষ্টিকর খাবার খাওয়ার কথা ভাবছি। এটা থিঙ্ক অফ ব্যবহার করে আমরা করব। কিসের ব্যবহার করব বলেন? থিঙ্ক অফ। দেখেন, তারপর আরো কয়েকটি রুল এখানে আমি দেখাবো, পরপর একটু ধৈর্য ধরে দেখবেন। আমরা কথা বলতে গেলে এই ধরনের বাক্য আমাদের প্রায়ই কিন্তু সামনে আসে, আমরা জেনে বা অজেনে আমরা এগুলো কিন্তু ব্যবহার করে থাকি। যেমন, দেখতে কেমন। দেখতে কেমন এই ধরনের যদি সেন্টেন্স থাকে, আমরা কি ব্যবহার করব? গাছটি দেখতে কেমন, হোয়াট ডাজ দ্য ট্রি লুক লাইক। তোমার নতুন বইটি দেখতে কেমন, হোয়াট ডাজ ইয়োর নিউ বুক লুক লাইক। তার পোশাকটি দেখতে কেমন, হোয়াট ডাজ হার ড্রেস লুক লাইক। শহরটি দেখতে কেমন, হোয়াট ডাজ দ্য সিটি লুক লাইক। নতুন রেসিপিটি দেখতে কেমন, হোয়াট ডাজ দ্য নিউ রেসিপি লুক লাইক। এই জুতোটি দেখতে কেমন, হোয়াট ডাজ দ্য শু লুক লাইক। অর্থাৎ এখানে দেখতে কেমন এই ধরনের সেন্টেন্স আমরা প্রতিদিন ব্যবহার করি, কিন্তু বাক্যগুলো আমরা তৈরি করতে পারি না। আমরা হোয়াট ডাজ ব্যবহার করব, তারপর নাউন দিব, তারপর লুক লাইক দিব। হোয়াট ডাজ দিব, হোয়াট ডাজ দিব, তারপর লুক লাইক দিব, তারপর হচ্ছে হোয়াট ডাজ নাউন, তারপর হচ্ছে লুক লাইক। তারপর দেখেন, কোনো জিনিস সময় সাপেক্ষ বা সময় লাগে, সময় লাগবে, এই ধরনের কথা কিন্তু আমরা বলি। যেমন, ইংরেজি শিখতে সময় লাগে বা ইংরেজি শেখার সময় সাপেক্ষ। কি বললাম? ইংরেজি শেখা সময় সাপেক্ষ। ভালো অভ্যাস গড়ে তুলতে সময় লাগে। কোনো দক্ষতা আয়ত্ত করতে গেলে সময় লাগে, বা কোনো দক্ষতা আয়ত্ত করা সময় সাপেক্ষ। দেখবেন, এখানে অনেকেই রয়েছেন, বিভিন্ন জবে আছেন। তো যার যে কাজ, যে ডেস্কে বসেন, ওখানে যদি আমাকে কালকে, আগামীকালকে বসিয়ে দেন, আমি কি পারবো? পারবো না। আমার টেবিলে আমি আপনাকে বসিয়ে দিব, আপনি এগুলো অপারেট করে পড়াতে পারবেন তো? অবশ্যই পারবেন, কিন্তু এটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। কোনো দক্ষতা আয়ত্ত করা সময় সাপেক্ষ। ভালো অভ্যাস গড়ে তুলতে সময় লাগে। ইট টেক্স টাইম টু বিল্ড গুড হ্যাবিটস। ইট টেক্স টাইম টু মেক আ স্কিল, অ্যাচিভ আ স্কিল। ইট টেক্স টাইম টু লার্ন ইংলিশ। ইংরেজি শিখতে সময় লাগে। সম্পর্ক গড়ে তুলতে গেলে সময় লাগে। ইট টেক্স টাইম টু বিল্ড রিলেশনশিপস। একটি ভালো ব্যবসা প্রতিষ্ঠান করতে সময় লাগে। ইট টেক্স টাইম টু এস্টাবলিশ আ বিজনেস। ভালো বই লেখা সময় সাপেক্ষ। ইট টেক্স টাইম টু রাইট আ গুড বুক। তাহলে সময় সাপেক্ষ বা সময় লাগে, এই বাক্যগুলো ইট টেক্স টাইম টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। ইট টেক্স টাইম টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তারপর দেখেন,
কোনো কাজ করতে যাচ্ছি বা বলতে যাচ্ছি, শিখতে যাচ্ছি, করতে যাচ্ছি, অর্থাৎ এক কথায় বলা যায় করতে যাচ্ছি বা যাচ্ছে, এমন থাকলে আমরা এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করব। আমি ইংরেজি শিখতে যাচ্ছি, আই এম গোয়িং টু লার্ন ইংলিশ, আই এম গোয়িং টু লার্ন ইংলিশ। হি ইজ গোয়িং টু মেক চকোলেট, হি ইজ গোয়িং টু ট্রাভেল, they are going to watch movies, I am going to listen music, she is going to meet her best friends, I am going to read new books, we are going to explore new places, we are going to explore new places। অর্থাৎ আমি ইংরেজি শিখতে যাচ্ছি, সে চকোলেট বানাতে যাচ্ছে, আমরা সুন্দরবন ভ্রমণ করতে যাচ্ছি, তারা সিনেমা দেখতে যাচ্ছে। এই ধরনের স্ট্রাকচার শুধু টেন্স জানলে, শুধু ভয়েস টেন্স পারলে এগুলা পারবেন না। এই নির্দিষ্ট স্ট্রাকচার গুলো জানবেন, দেখবেন আপনি বাক্য গঠন করতে পারবেন। এখানে কিভাবে করতে হবে, সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। প্রেজেন্ট টেন্স হলে অ্যাম ইজ আর, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার। তারপর টু প্লাস বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ, যেমন আই অ্যাম গোয়িং, আই হচ্ছে সাবজেক্ট, এরপর অ্যাম ইজ আর, এরপর ভার্বের বেস ফর্ম বসেছে, এরপর টু যুক্ত ভার্ব, আই অ্যাম গোয়িং টু কি লার্ন ইংলিশ, টু লার্ন, টু মেক, টু ট্রাভেল, টু ওয়াচ, টু লিচেন। অর্থাৎ এই বাক্যগুলো হচ্ছে ইনফিনিটিভ, আমি আগেও বলেছি। তো আই এম গোয়িং টু লার্ন ইংলিশ, হি ইজ গোয়িং টু মেক চকোলেট, উই আর গোয়িং টু ট্রাভেল, দে আর গোয়িং টু ওয়াচ মুভিজ, আই এম গোয়িং টু লিসেন মিউজিক, হি ইজ গোয়িং টু মিট হার বেস্ট ফ্রেন্ডস। হুম, এই বাক্যগুলো কি করতে হবে, এই বাক্যগুলো কিন্তু আমাদের সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর অর্থাৎ অক্সিলারি ভার্ব, তারপর গোয়িং টু, তারপর হচ্ছে ইনফিনিটিভ প্লাস অবজেক্ট ব্যবহার করতে হবে। আপনাদের হোমওয়ার্ক থাকবে এই বাক্যগুলাতে যে বাংলাগুলা দেওয়া আছে এর বাইরে অতিরিক্ত আপনাকে 5টি করে সেন্টেন্স তৈরি করতে হবে। প্রত্যেকটা রুল থেকে 5টি করে সেন্টেন্স আপনাকে তৈরি করতে হবে। পরে আরেকটা রুল আমরা দেখব, যদি কোনো কাজ করায় কোনো ব্যক্তির বা কোনো মানুষের অধিকার থাকে, তখন আমরা কথাগুলো এইভাবে বলবো। আমাদের ভ্রমণ করার অধিকার আছে, আমাদের সত্য কথা বলার অধিকার আছে, আমাদের সেখানে যাওয়ার অধিকার আছে, আমরা সুন্দর ফুল, আমার সুন্দর ফুল দেখার অধিকার আছে, আমাদের বাক স্বাধীনতার অধিকার আছে। এই অধিকার আছে, তখন আমরা হ্যাভ ব্যবহার করব, হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজ দ্য রাইট অফ, হ্যাভ রাইট অফ বা হ্যাজ রাইট অফ। আমাদের ভ্রমণ করার অধিকার আছে, উই হ্যাভ দ্য রাইট টু ট্রাভেল। হ্যাজ বা হ্যাভ রাইট টু অফ না, সাবজেক্ট প্লাস হ্যাভ রাইট টু বা হ্যাজ রাইট টু প্লাস ভার্বের বেস ফর্ম। উই হ্যাভ দ্য রাইট টু ট্রাভেল, তাদের সিনেমা দেখার অধিকার আছে, দে হ্যাভ দ্য রাইট টু ওয়াচ মুভিজ। আই হ্যাভ দ্য রাইট টু লিসেন টু মিউজিক, আমার গান শোনার অধিকার আছে। তার প্রিয় বন্ধুদের সাথে দেখা করার অধিকার আছে, শি হ্যাজ দ্য রাইট টু মিট হার বেস্ট ফ্রেন্ডস। আমার নতুন বই পড়ার অধিকার আছে, আই হ্যাভ দ্য রাইট টু নিউ বুকস। আমাদের নতুন জায়গা ঘোরার অধিকার আছে, উই হ্যাভ দ্য রাইট টু এক্সপ্লোর দ্য নিউ প্লেসেস। তার হাসার অধিকার আছে, হি হ্যাজ দ্য রাইট টু লাভ। দেখেছেন, হি হ্যাজ দ্য রাইট টু, এই হ্যাজ রাইট টু এটা একসঙ্গে বসাবেন, তারপর ভার্বের বেস ফর্ম, আর প্রথমে তো সাবজেক্ট থাকবেই। তারপর একটা রুল দেখি, দেখেন সাবজেক্ট প্লাস ডিসাইডেড টু কি হবে বলেন, সাবজেক্ট প্লাস ডিসাইডেড টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, আই ডিসাইডেড টু লার্ন ইংলিশ। সে ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, হি ডিসাইডেড টু গো অন এ ট্রিপ। আমরা সিনেমা দেখার সিদ্ধান্ত নিয়েছি, উই ডিসাইডেড টু ওয়াচ এ মুভি। আমি কাজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আই ডিসাইডেড টু গো টু ওয়ার্ক। সে আজ বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, শি ডিসাইডেড টু ইট আউট টুডে। উই ডিসাইডেড টু রিড নিউ বুকস, আমরা নতুন বই পড়ার সিদ্ধান্ত নিয়েছি, আমরা নতুন বই পড়ার সিদ্ধান্ত নিয়েছি। দে ডিসাইডেড টু গো সুইমিং, তারা সাঁতার কাটার সিদ্ধান্ত নিয়েছে। আমি রান্না করার সিদ্ধান্ত নিয়েছি, আই ডিসাইডেড টু কুক। এই বাক্যটাকে যদি আমি পাস্ট ইনডেফিনিটে করি, আমি রান্না করার সিদ্ধান্ত নিয়েছিলাম, আই ডিসাইডেড কুকিং বা আই ডিসাইডেড কুক।
দেখেন এই যে বাক্যগুলা, রান্না করার সিদ্ধান্ত নিয়েছি, খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এই বাক্যগুলো আমরা কমপ্লিট করব। সাবজেক্টের পরে ডিসাইডেড টু, তারপর ভার্বের বেস ফর্ম। মনে মনে আপনি ভাবছেন, ভেবে ফেলেছেন অলরেডি, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, আই ডিসাইডেড টু লার্ন ইংলিশ। সে ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, হি ডিসাইডেড টু গো অন এ ট্রিপ। আমরা এই বাক্যগুলো এই সাবজেক্টের পরে ডিসাইডেড টু ব্যবহার করব। এরপর দেখেন, সাবজেক্ট প্লাস ক্যান নট রেজিস্ট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। আমি ইংরেজি না শিখে আর পারছি না, আমি তার সাথে কথা না বলে আর পারছি না, আমরা ভ্রমণ না করে আর পারছি না, এই ধরনের বাক্যগুলা, এই ধরনের বাক্যগুলা আমরা ক্যান নট রেজিস্ট এই শব্দটা ব্যবহার করব। আই ক্যান্ট রেজিস্ট লার্নিং ইংলিশ, আমি ইংরেজি আর না শিখে পারছি না। হি ক্যান নট রেজিস্ট ইটিং চকোলেট, সে চকোলেট না খেয়ে আর পারছে না। উই ক্যান নট রেজিস্ট ট্রাভেলিং, আমরা ভ্রমণ না করে আর পারছি না। তারা সিনেমা না দেখে আর পারছে না, দে ক্যান নট রেজিস্ট ওয়াচিং মুভিজ, আমি গান না শুনে আর পারছি না, আই ক্যান নট রেজিস্ট লার্নিং টু মিউজিক। অর্থাৎ সাবজেক্টের পরে ক্যান নট রেজিস্ট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। তো আজকে আমি যে প্রেজেন্টেশনের টপিকসটা দিয়েছিলাম, ওই টপিকসটাই আপনাদের আগামী ক্লাসের জন্য থাকবে। আজকে আর আমি নতুন করে এই মুহূর্তে আপনাদের কোনো পড়া দিব না, তবে আমি যে পুরানো পড়াগুলো গুলো দিয়েছিলাম সেইগুলো করবেন। সঙ্গে এই যে ভার্বগুলো দিয়েছি, সরি যে স্ট্রাকচারগুলো দিয়েছি, ওর সঙ্গে আপনারা নতুন নতুন বাক্য যোগ করবেন। এই ক্লাসটাও কিন্তু আপনারা অনেকে করতে পারেন, এই হোম টাস্কটা। যেমন গো দিয়ে আমি 30টা বাক্য করেছিলাম, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, আমি কি স্কুলে যাই, আমি কি স্কুলে যাই না। এখানে আরো করেছিলাম, আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব না, আমি কি স্কুলে যাব, আমি কি স্কুলে যাব না। দেখেন কথা বলার কত সুন্দর সহজ টেকনিক। এই গো ভার্ব দিয়ে প্রথমটা কি বললাম, আমি স্কুলে যাই, পরেরটা কি বললাম, আমি স্কুলে যাব, এইটা দিয়ে আরো 4টা করলাম। কন্টিনিউয়াস টেন্সের ফর্মে চলে আসেন, কেমন হয়, আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি না, আমি কি স্কুলে যাচ্ছি, আমি কি স্কুলে যাচ্ছি না। দেখেছেন, আরো রয়েছে দেখেন, যেমন বলা হচ্ছে আমি যেতে পারি, আমি কি যেতে পারি, আমি কি যেতে পারি না। আরো একটা করেছি, আমি আজ স্কুলে যেতে পারি, আমি অবশ্যই স্কুলে যাব। তো এখানে প্রত্যেকটা আমি গো ভার্ব ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি, এই গো ভার্বের পরিবর্তে আপনারা এখানে রাইট ব্যবহার করতে পারেন, ইট ব্যবহার করতে পারেন, পেলে ব্যবহার করতে পারেন, রাইট ব্যবহার করতে পারেন, ক্যাচ ব্যবহার করতে পারেন, ম্যাথস ব্যবহার করতে পারেন। অনেক রকমের ভার্বের ব্যবহার করে আমি অবশ্যই স্কুলে যাব, আপনি যখন রাইট দিয়ে করবেন এইভাবে করতে পারেন, আমি অবশ্যই চিঠি লিখব, আমি অবশ্যই সেখানে যাব। হুম, আমি অবশ্যই চিঠি লিখব না, আমি কি অবশ্যই চিঠি লিখব। তো এইখানে আপনারা এই হোমওয়ার্কটাও নিতে পারেন। আর টেন্স রিলেটেড যে ট্রান্সলেশনটা ছিল, হিয়ার ইউ ক্যান সি, দেখেন এই টেন্স রিলেটেড ট্রান্সলেশনের যে বাড়ির কাজগুলো দিয়েছিলাম, এইগুলাও কিন্তু আপনারা করে রাখবেন। যেমন এই যে জায়গাটা, ভার্ব ফর্ম গুলো আপনারা একটু পড়ে রাখবেন, ঠিক আছে। টেন্স করতে গেলে আগেই কিন্তু আমাদের ভার্ব ফর্মের প্রয়োজন পড়ে। তো সবকিছুই মিলায়ে আপনারা অনেকগুলো হোম টাস্ক করবেন, করে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা একটু পাঠাবেন। আমি আজকে বা কালকে কারো কাজ দেখতে পারিনি, আমি একটু ব্যস্ত ছিলাম, বাইরে ছিলাম। আগামী কাল থেকে বা আগামী পরশু থেকে আমি সব কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। এবং আজকের যে স্পোকেন এর রুলের যে ক্লাসগুলো নিলাম, যে রুলগুলো পড়ালাম, এর প্রত্যেকটা রুল আমাদের স্পিক ইংলিশ উইথ সোনামুখ যে বইটা, এই বইতে আপনারা পেয়ে যাবেন। এর জন্য আপনারা আমার এই নাম্বারটা একটু সংগ্রহ করে রাখবেন স্যারের বই নেওয়ার জন্য। আর যদি কেউ পার্সোনালি আমার কাছে ব্যাচ করতে চান, বেসিকের ক্লাসে যারা খুবই দুর্বল, আজকে যেমন আমি জিরান্ড পার্টিসিপেলের ব্যবহার দেখিয়েছি, অনেকেই কিন্তু আমরা এইটা ভালোভাবে পারি না। জিরান্ড পার্টিসিপেল বা প্রত্যেকটা বিষয়, টেন্স, সেন্টেন্স, মডাল, সেমি মডাল, এবং সর্বোপরি যে বিষয়গুলো থাকছে সেগুলো হচ্ছে লেটার কাকে বলে, ওয়ার্ড কাকে বলে, সিলেবল কাকে বলে। আমরা বেসিকেরও গত বা পূর্বের যে বিষয়গুলো প্রি বেসিক, এখান থেকেও কিন্তু আপনারা শিখে নিতে পারবেন। তো যদি কারো প্রয়োজন পড়ে নাম্বারটা একটু রেখে দিবেন, আর বই অর্ডার করার জন্য আমার এই নাম্বারে আপনারা ফোন করবেন। তো সবাই ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, আল্লাহ হাফেজ, গুড নাইট।